শিল্পাঞ্চল ছাড়া কোথাও শিল্প প্রতিষ্ঠান নির্মাণে গ্যাস বিদ্যুৎ সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত। ঋণ পেতে লাগবে সেবা সংস্থার ছাড়পত্র। বাধাগ্রস্ত হবে বিকাশ, বলছেন ব্যবসায়ীরা। এক লাফে 7 টাকা বাড়ায় অস্থির ডলার মার্কেট। দেখা দিয়েছে সংকট। পণ্যের বাড়তি দরের চাপে চ্যাপ্টা হবে মানুষ। মজুদ প্রবণতা বাড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। এনবিআরে ঘুষ ছাড়া হয় না কাজ, অভিযোগ বিজিএমইএ এর। সরকারের হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। পাশে থাকার আশ্বাস বস্ত্র ও পাট মন্ত্রীর। কোরবানি সামনে রেখে ব্যস্ত খামারিরা। গাইবান্ধায় প্রস্তুত হচ্ছে 2 লাখ পশু। খাবারের দাম বাড়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা। এবং ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কায় দ্রুত ধান কাটছেন কৃষক। কুড়িগ্রামে ঘরে উঠেছে 30 ভাগ। ক্ষতি এড়াতে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে কাটার পরামর্শ কৃষি বিভাগের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। ইকোনমিক জোন কিংবা সরকার নির্ধারিত শিল্পাঞ্চল ছাড়া অন্য কোনো স্থানে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করলে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারে। এমনকি নতুন শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার আগে সেবা সংস্থার ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক উল্লেখ করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে কোনো রকম আলোচনা ছাড়াই এই ধরনের কঠোর সিদ্ধান্ত দেশের শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত করবে বলে মত ব্যবসায়ীদের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। এমনিতেই দীর্ঘদিন ধরে গ্যাস এবং বিদ্যুৎ সংকটে ভুগছিলেন দেশের শিল্প উদ্যোক্তারা। বছরের পর বছর অপেক্ষা করেও মিলছিল না নতুন শিল্প কারখানায় গ্যাস ও বিদ্যুতের সংযোগ। এর মাঝে ভূমি ও জ্বালানি ব্যবস্থাপনা এবং পরিবেশের উন্নয়নে নতুন গ্যাস এবং বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শিল্প কারখানায় ঋণ দেওয়ার ক্ষেত্রে বিদ্যুৎ এবং গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করে 25 এপ্রিল সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশে কার্যরত সবগুলো ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে উল্লেখ করা এই সার্কুলারে ঋণের পাশাপাশি লিজ এবং বিনিয়োগ সুবিধা দেওয়ার আগে ছাড়পত্র যাচাই করে নিতে বলা হয়। অবশ্য এর আগে 8 এপ্রিল সব ধরনের তফসিলি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের মাধ্যমে জারি করা বাংলাদেশ ব্যাংকের অপর একটি সার্কুলারে ইকোনমিক জোন বা সরকার নির্ধারিত শিল্প এলাকা ছাড়া অন্য কোনো স্থানে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করা হলে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপনে যে সমস্ত এলাকায় নিষেধ করা হয়েছে নতুন কোনো গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ না দেওয়ার, আমরা সেটা মেনে আমরা নতুন কোনো সংযোগ আর বিদ্যুৎ সংযোগ দেব না। নতুন কারখানা স্থাপনে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা ইকোনমিক জোনগুলোকে গুরুত্ব দেওয়া হলো, সেখানে রয়ে গেছে নানা জটিলতা। প্রজ্ঞাপনটি জারি করার এখনই সময় রাইট টাইম কিনা এটা নিয়ে আমি দ্বিমত পোষণ করতে পারি। বাট কেন? বিকজ আমাদের এখনও ইকোনমিক জোনগুলো কি আসলে রেডি কিনা। গ্যাসের জন্য অ্যাপ্লাই করেছি, আপনারা জানেন সংযোগ পাই বা না পাই ডিমান্ডের টাকাটা কিন্তু দিয়ে দিতে হয়। তো যারা ইনভেস্ট করে ফেলেছে তাদের জন্য বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন। ব্যবসায়ী কিংবা শিল্প উদ্যোক্তাদের সাথে আলোচনা ছাড়াই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিল, তা বাস্তবায়নে আরও সময় নেওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ইকোনমিক জোনগুলোকে গ্যাস, বিদ্যুৎ এবং পানি সরবরাহের সক্ষমতা বাড়িয়ে পূর্ণাঙ্গ রূপে গড়ে তোলার পরে এই সিদ্ধান্ত কার্যকরের মত তাদের। এখন সবাইকে বলছি যে ইকোনমিক জোন ছাড়া ইন্ডাস্ট্রি করা যাবে না, তাহলে কিন্তু একটা বিপদ আসবে যে ইন্ডাস্ট্রি যদি না হয় তাহলে কিন্তু কর্মসংস্থানও বাড়বে না। সরকার ইতিমধ্যে সারা দেশে 100টির বেশি ইকোনমিক জোন গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দিয়েছে। এছাড়া বাংলাদেশে প্রতিদিন করে 16,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলো, চাহিদা তার চেয়ে অনেক বেশি। আগামীতে কলকারখানা করার ক্ষেত্রে গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য নতুন যে নিয়ম করা হয়েছে তাতে নতুন করে আর কোনো শিল্পাঞ্চল গড়ে উঠবে না, কর্মসংস্থান হবে না, লাখ লাখ বেকারের এমনটি শঙ্কা ব্যবসায়ীদের। চট্টগ্রামের বাইজিৎ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। এক ধাপে 7 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ হলো ডলারের দাম, যা নতুন করে অস্থির করেছে মার্কেটকে। কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণার পর থেকেই ডলার সংকট দেখা দিয়েছে বাজারে। ব্যাংকগুলো বলছে বৈদেশিক মুদ্রার অতিরিক্ত দামের প্রভাব পড়বে নিত্যপণ্যে, যা অস্বস্তিতে ফেলবে সাধারণ মানুষকে।
আর দীর্ঘমেয়াদে ডলারের দাম স্থিতিশীল না থাকায় সব ক্ষেত্রেই মজুদ পরিস্থিতির সৃষ্টি হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী খোলা বাজার আর ব্যাংকিং রেট এক করতেই এক ধাপে ডলারের দাম বাড়ানো হয়েছে 60 টাকা। বিনিময় মূল্য 117 টাকা নির্ধারণ করায় নেতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রা বাজারে। ঘন্টার পর ঘন্টা পার হলেও মানি এক্সচেঞ্জগুলোতে দেখা মিলছে না কোনো ক্রেতা বা বিক্রেতার। ওই মানুষ আসলে বেচতে চায় 125 টাকা, পাবো কোথায়? আমরা তো 25 টাকা বেচতে পারি না। এভাবে আতঙ্কিত থাকলে বাজার আরো বাড়তে পারে। না, ডলারের কাছে ডলার আছে, রেট বাড়াই দেন, ডলার আছে। খোলা বাজারে অনেক জায়গায় ঘোরাঘুরি করে দেখলাম, কেউ বললো না ডলার, কেউ চায়ও না, কেউ ব্যস্তও পারেনি। মানি এক্সচেঞ্জ হাউজে ডলার রেট 118 টাকা 50 পয়সা বেঁধে দেওয়া হলেও বিক্রি হচ্ছে প্রায় 120 টাকায়। অন্যদিকে এলসিতেও গুনতে হবে বাড়তি টাকা। ব্যাংকাররা বলছেন দাম কম বা বেশি যাই হোক, অতিরিক্ত দামের বোঝা টানতে হবে ভোক্তাকেই। রেটটা এখন যেটা ফিক্স করা হয়েছে এটার কাছাকাছি হয়তো বা ছিল, এখন অফিসিয়ালি রেটটা হলো, এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে হয় না খুব একটা বেশি ইম্পোর্টাররা। কিন্তু আরেকটা জিনিস হয়েছে, ইম্পোর্টের যে ডিউটি ছিল, কাস্টমস ডিউটি, সেখানে কিন্তু 110 টাকার উপর তারা একদিন ডিউটিটা পেমেন্ট করতো, এখন কিন্তু 117 টাকার উপর পেমেন্ট করতে হবে। অর্থাৎ ডিউটি কিন্তু বেড়েছে। এই কারণে কিন্তু যারা আলটিমেট কনজিউমার তারা কিন্তু এডিশনাল পেমেন্ট করতে হবে। এদিকে ডলারের কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নজরদারি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশ ব্যাংকের দিক থেকে যথেষ্ট মনিটরিং রয়েছে কিনা আমার একটু সন্দেহ আছে। আমি মনে করি যে এই জায়গাতে বাংলাদেশ ব্যাংককে প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং এটা যেন ঠিক মতো ইমপ্লিমেন্টেড হয়। তো যদি কেউ ভায়োলেট করে, সেটা হতে পারে কার মার্কেট, সেটা হতে পারে কোনো ব্যাংক বা অন্য কোনো হয়তো প্রতিষ্ঠান, তো সেটা একটু চিহ্নিত করা। তার কারণ আমি মনে করি যে এইভাবে করে আসলে এনফোর্সমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা রেট শুধুমাত্র বলে দিলেই হলো না, সেটা যাতে বাস্তবায়িত হয়, বাজার যেন চলে, সেটা একটু ব্যবস্থা করতে হবে। ডলারের দাম 110 টাকা বিনিময় মূল্য থাকাকালীনও কিন্তু হয়েছে 115 থেকে 117 টাকায়। আর নতুন করে 117 টাকা নির্ধারণ করায় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে শঙ্কায় খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ব্যাপক বিনিয়োগের লক্ষ্য নিয়ে জিরো কুপন বন্ড বাজারে ছেড়েছে বেক্সিমকো, যেখানে থাকছে 15% মুনাফার সুযোগ। করমুক্ত বিনিয়োগ সুবিধার কারণে বন্ড বাজারে বেক্সিমকোর এই উদ্যোগ নতুন সম্ভাবনা জাগিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মায়ানগর প্রকল্প নবীনগর চন্দ্রা হাইওয়ের পাশে প্রায় 100 একর আয়তনের পরিবেশ বান্ধব প্রকল্পটিতে গড়ে তোলা হবে 18,000 অ্যাপার্টমেন্ট। থাকবে হোটেল, কনভেনশন সেন্টার, শপিং মল, শিক্ষা, স্বাস্থ্যসেবার ব্যবস্থা। শ্রীপুর টাউনশিপ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো। এই উদ্যোগ বাস্তবায়নে উচ্চ হারের রিটার্নে বাজারে 1,500 কোটি টাকার জিরো কুপন বন্ড ছেড়েছে বেক্সিমকো। এর ডিসকাউন্ট রেট 15%, অর্থাৎ প্রতি 1 লাখ টাকা বিনিয়োগে মাসিক রিটার্ন 1,250 টাকা। আর মূলধন সহ 5 বছরে মোট ফিরবে 1,75,000 টাকা। এই বন্ড বিক্রির সমন্বয়ক হিসেবে রয়েছে আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, এরই মধ্যে সাড়া ফেলেছে বন্ডটি। যে প্রজেক্টটা হবে সে অ্যাসেটটাই সিকিউরিটি দেওয়া, সে এটার রিটার্নটা ক্যাশ ফ্লোটাও সিকিউরিটি দেওয়া। তো অবশ্যই যে কোনো ইনভেস্টর আমার মনে হয় এটা অ্যাসেস করে বুঝতে পারবে এবং এই যে এটা আসলে আমার জন্য কতটুকু অ্যাট্রাকটিভ বা কতটুকু সেফ। এসএসসির অ্যাপ্রুভাল দেওয়া একটা বন্ড ইনস্ট্রুমেন্টে যেখানে একটা ল্যান্ড সিকিউরিটি দেওয়া আছে, যেই ল্যান্ডের উপর প্রজেক্ট হয় সেই ক্যাশ ফ্লোটাও এটাতে সিকিউরিটি দেওয়া। তো আমার মনে হয় না এটা নিয়ে সন্দেহ থাকা উচিত। বন্ড হচ্ছে এক ধরনের ঋণ চুক্তি, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বাজারে ঋণপত্র ছেড়ে অর্থ সংগ্রহ করে থাকে, যা বিনিয়োগ বাড়াতে ব্যাংকের ওপর চাপ কমায়। তবে বুঝে শুনে বন্ডে বিনিয়োগের পরামর্শ এই বিশেষজ্ঞের। পুরো ফাইন্যান্সিয়াল ম্যাটারটাকে আপনি নিয়ে খুব ক্লোজলি দেখেন, টোটাল 1,500 কোটির মধ্যে কিন্তু 1/3 চলে যাচ্ছে যেটা কোনো প্রোডাক্টিভিটি নাই, তাদের লোন সেটেল হবে। কিন্তু বাকি যেই 1,000 কোটি টাকা আছে, এই 1,000 কোটি টাকার রেট কিন্তু ইকোনমির চেয়ে অনেক হাই। সত্যিকার অর্থে যিনি বিনিয়োগ করেন তার চুলচেরা বিশ্লেষণ করে বিনিয়োগ করা উচিত। বেক্সিমকো জানিয়েছে, আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই বন্ড কেনা যাবে আগামী 15 মে পর্যন্ত। এদিন থেকে 5 বছরে 60 কিস্তিতে গ্রাহক ফিরে পাবেন তার মূলধন ও মুনাফা। 5 বছরের মধ্যে কোনো গ্রাহক চাইলে এই বন্ড ভাঙতে পারবেন না। এখানে বিনিয়োগের সর্বনিম্ন সীমা 50,000 টাকা করা হলেও রাখা হয়নি সর্বোচ্চ সীমা। বন্ড থেকে তোলা 1,500 কোটি টাকার মধ্যে 1,000 কোটি টাকা মায়ানগর প্রকল্প উন্নয়নে আর বাকি 500 কোটি টাকা ব্যয় হবে বেক্সিমকো লিমিটেডের বিদ্যমান ব্যাংক ঋণ পরিশোধে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
2 মাসেরও বেশি সময় পর জলদস্যুমুক্ত 23 নাবিক দুপুরে ফিরবে চট্টগ্রামে। কুতুবদিয়া থেকে লাইটারেস জাহাজে ফিরবেন তারা। তাদের বরণে প্রস্তুত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে। কমল, দীর্ঘ 2 মাস পর স্বজনদের কাছে ফিরবেন সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমবি আবদুল্লার 23 নাবিক। ইতিমধ্যে এই 23 নাবিক এমবি আবদুল্লাহ থেকে নেমে লাইটারের জাহাজে উঠেছেন বলেও আমরা জানতে পেরেছি। এরপর লাইটারের জাহাজটি রওনা দেবে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইল আমাদেরকে জানিয়েছেন এই 23 নাবিককে তারা সংবর্ধনা দেবেন, তাদেরকে বরণ করে নেবেন চট্টগ্রাম বন্দরের এনসিটি জেডিতে। সেই ধরনেরই প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে আপনারা জানেন গত বছর বা এই চলতি বছরের 12ই মার্চ বা যে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে প্রায় 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে এমবি আবদুল্লাহ জাহাজটি আসছিল দুবাইয়ের হামরিয়া বন্দরে, কিন্তু আসার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিলেন 12ই মার্চ। এরপর সোমালিয়ান জলদস্যুরা জাহাজটি নিয়ে আটকে রাখে সোমালিয়ান উপকূলে। 13ই এপ্রিল মুক্তিপণ দেওয়ার পর জাহাজটি মুক্ত হয়। এরপরে জাহাজটি চলে আসে দুবাই বন্দরে, সেখানে তারা তাদের কয়লাগুলি খালাস করেছে। কয়লা খালাস শেষ করার পরে আবার নতুন করে পণ্য তুলে নিয়েছে চুনাপাথর। সে চুনাপাথর নিয়ে 13 দিন তারা সাগরে অবস্থানের পর গতকাল ঠিক সন্ধ্যে 6টায় প্রথমে তারা দুপুর 2টার দিকে কক্সবাজার সীমা এলাকায় প্রবেশ করে বঙ্গোপসাগরের। এরপর সন্ধ্যে 6টায় সেটি নোঙর করেছে কুতুবদিয়া বহিনোঙ্গরে, এবং সেখানে রাতের মধ্যে গিয়ে যে নতুন 23 নাবিক তারা দায়িত্ব বুঝে নিয়েছে এবং পুরাতন 23 নাবিক দায়িত্ব ছেড়ে দিয়েছে, এবং একই সাথে সে জাহাজটি পণ্য খালাস শুরু হয়ে গেছে। এরপর 23 নাবিক লাইটার জাহাজ উঠেছে কিছুক্ষণ আগে, এবং তাদেরকে নিয়ে লাইটার জাহাজটি চলে আসবে চট্টগ্রাম বন্দরে এনসিটিতে। বিকেল 4টা নাগাদ এই 23 নাবিককে বহনকারী লাইটার জাহাজটি চট্টগ্রাম বন্দরে এনসিটিতে আসবে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইল তাদেরকে বরণ করে নেবেন, এমনটা আমরা জানতে পেরেছি। এবং এনসিটিতে তাদের যে সংবর্ধনা দেওয়ার সে প্রস্তুতি চলছে, কারণ আপনারা জানেন তারা 1টি মাস সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল। প্রতিক্রমণ ছিল মৃত্যু যন্ত্রণা, কারণ যে কোনো মুহূর্তে তাদের অঘটন ঘটতে পারত, কারণ সোমালিয়ান জলদস্যুরা কিন্তু সশস্ত্র অবস্থায়, অর্থাৎ 65 জন সশস্ত্র সোমালিয়ান জলদস্যু সে জাহাজে অবস্থান ছিল, এবং সেখানে অনেকটা আমাদের নাবিকদের মানবেতর জীবনযাপন করতে হয়েছিল প্রথম দিকে। মুক্তিপণ আদায় যে তাদের নানা রকম প্রেশার সৃষ্টি করছিল এই সোমালিয়ান জলদস্যুরা। তাই তারা যে তাদের যে মনোবল অটুট রাখতে, যে মনোবল ধরে রাখতে পেরেছিল, সেটা অনেকটা বড় বিষয় ছিল 23 নাবিকের জন্য। এবং সেই 23 নাবিক তারা 1 মাস পর মুক্ত হয়। এখন তারা প্রায় 2 মাস পর তাদের স্বজনদের কাছে ফিরবে। স্বজনদেরকেও কিন্তু ইতিমধ্যে দুপুরের পরে নিয়ে আসা হবে এনসিটিতে, অর্থাৎ চট্টগ্রাম বন্দর যে এনসিটি 1 আছে সেই এনসিটি 1-এ মূলত লাইটারের জাহাজটি ফিরবে, এবং সেখানে বন্দর চেয়ারম্যান তাদেরকে বরণ করে নেবেন। বরণ করে নেওয়ার পর তারা তাদের স্বজনদের কাছে ফিরে যাবেন। আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে যে এসআর শিপিংয়ের উপব্যবস্থাপনা পরিচালক সরওয়ার জাহান রাহাতের সাথে রাহাত জানিয়েছেন তাদের 23 নাবিক সুস্থ আছে, এবং 23 নাবিক হয়তো বিকেল 4টা নাগাদ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল সোমালিয়ান জলদস্যুদের কাবল থেকে মুক্ত হওয়ার পর 2 মাস পর প্রায় স্বজনদের কাছে ফিরছে 23 নাবিক, তার সর্বশেষ। সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া 23 নাবিকের চট্টগ্রামে ফেরার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কমল দে। তৈরি পোশাক শিল্পে জাতীয় রাজস্ব বোর্ড ও শুল্ক বিভাগের হয়রানির অভিযোগ করে এই সমস্যার সমাধানে বস্ত্র ও পাট মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বিজিএমইএ এর নবনির্বাচিত কমিটির নেতারা। আগামী মন্ত্রিসভায় উত্থাপনের মাধ্যমে বিষয়টি সমাধান করার পাশাপাশি নগদ সহায়তা অব্যাহত রাখা সহ পোশাক খাতের উন্নয়নে বিভিন্ন সহায়তার আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। কোভিড পরিস্থিতি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে বৈশ্বিক মন্দার প্রভাবে বিগত কয়েক বছর ধরেই ক্রয়াদেশ না পাওয়া সহ কঠিন চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত। তবে দীর্ঘদিনের সংকটময় পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠতে শুরু করেছে। ফের বাড়তে শুরু করেছে রপ্তানির অর্ডার। মন্দার মেঘ কাটিয়ে নতুন আলো দেখতে পাচ্ছেন রপ্তানিকারকরা। কিন্তু এবার দেখা দিয়েছে নতুন সংকট। নিয়মকানুনের অজুহাতে জাতীয় রাজস্ব বোর্ডের হয়রানি, তেলের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে পোশাক খাতে। এ অবস্থায় সোমবার বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে দেখা করে এই খাতের জটিলতার কথা জানান বিজিএমইএ এর নবনির্বাচিত কমিটির নেতারা। তাদের সাথে যোগাযোগ না করলে অডিট হয় না, আমদানি রপ্তানিতে হয়রানি করা হয়, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছি না বিধায় আমরা কঠিন চ্যালেঞ্জে আছি। এনবিআর এর হয়রানি বন্ধ, আমদানি রপ্তানিতে নগদ সহায়তা অব্যাহত রাখা সহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন তারা। নগদ সহায়তাটা দিচ্ছে, সেই টাকা থেকে আবার দেখা যায় 10% করে
টাকা নেওয়া, যেহেতু এটা আমাদের সহযোগিতা, এটা যেন কেটে না নেয়। ছোট মাঝারি শিল্পগুলোকে স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য আমি প্রস্তাব রাখছি। মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে এনবিআর নিয়ে অভিযোগের বিষয়টি উত্থাপনের পাশাপাশি সংকট মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রী। এনবিআর এবং কাস্টমসের যে সমস্যাগুলি রয়েছে এটি একটি বড় সমস্যা। আমি সামনের মন্ত্রিসভার বৈঠকেই আমি বিষয়গুলি আলোচনা করব। বিশ্ববাজারের সঙ্গে প্রতিযোগিতায় উতরে যাওয়ার জন্য নগদ সহায়তার এই বিষয়টি থাকতে হবে। দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে পোশাক খাত রক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন মন্ত্রী। পোশাক শিল্পের বাজার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এপ্রিলে দেশের বাজারে বেড়েছে খাদ্যের দাম। মার্চের তুলনায় মাসটিতে খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 10.22%। এমন তথ্যই উঠে এসেছে বিবিএস এর হালনাগাদ পরিসংখ্যানে। বাজারে ক্রেতারা নিত্যপণ্যের চড়া দামে নাজেহাল হলেও সংস্থাটি বলছে এপ্রিলে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মার্চের তুলনায় এপ্রিলের সার্বিক মূল্যস্ফীতির হার 0.07% কমে দাঁড়ায় 9.74%। এছাড়া খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও কমে নেমেছে 9.34%। তবে নিত্যদিনের প্রয়োজন মেটাতে শহরের তুলনায় গ্রামের মানুষের বেশি অর্থ গুনতে হয়েছে। ভারত সরকারের পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের 11 দিন পার হলেও এখনও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করেনি ব্যবসায়ীরা। তবে কোরবানির ঈদ সামনে রেখে আমদানি হচ্ছে জিরা সহ অন্যান্য মশলা। এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন রিপোর্টার শফিকুল ইসলাম। শফিক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, আজ 11 দিন হয়ে গেল ভারত সরকার যে পেঁয়াজের রপ্তানি প্রত্যাহারের পর এখন পর্যন্ত হিলি স্থল বন্দর দিয়ে কোনো পেঁয়াজ আমদানি হয়নি। তো নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর হিলি স্থল বন্দরের 17,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি অনুমোদন পেয়েছে 20 জন আমদানিকারক। তবে আমি ব্যবসায়ীদের কাছ থেকে জেনেছি, ব্যবসায়ীরা বলছেন যে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি অনুমতি দিলেও তারা যে তাদের দেশের যে শুল্ক আছে 40%, সে শুল্কটা তারা এখন পর্যন্ত প্রত্যাহার না করার কারণে তারা পেঁয়াজ বাংলাদেশে আমদানি করতে পারছে না। আর শুল্ক দিয়ে বাংলাদেশে আনার পরে কিন্তু তাদেরকে আবার 10% শুল্ক দিতে হবে। সব মিলে প্রতি কেজি পেঁয়াজের দাম তাদেরকে 75 টাকা পর্যন্ত তাদেরকে এখানে এসে পড়বে, এমনটা তারা জানিয়েছেন। তারা ভারতের ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন বা তারা যে শুল্ক প্রত্যাহার করলে তারা পেঁয়াজ আমদানি করবে, তারা কিন্তু বারবার তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। তবে ব্যবসায়ী নেতারা যেমনটা বলছেন যে 2-1 দিনের মধ্যে হয়তো শুল্কটা তারা কমাবে, এরকম তারা জানিয়েছে যে পুরোপুরি প্রত্যাহার না করলে কমাবে। এছাড়াও আপনাকে জানিয়ে রেখে আসছে কুরবানি ঈদ উপলক্ষে হিলি স্থল বন্দর দিয়ে কিন্তু অধিকাংশ মশলা হিলি স্থল বন্দর দিয়ে আমদানি হয়ে থাকে। বিশেষ করে আমদানি হচ্ছে আদা, জিরা, মহরি এবং ধনিয়া জাতীয় এই ধরনের পণ্য কিন্তু আমদানি হয়ে থাকে। আর চলতি মাসে 9 দিনে হিলি স্থল বন্দর দিয়ে 919 মেট্রিক টন কিন্তু জিরা আমদানি হয়েছে। তাছাড়া প্রতিদিন এখানে আমদানি হচ্ছে। এখন পর্যন্ত পণ্যগুলি আমদানি হয়ে এই শেডে কিন্তু আনলোড করা হচ্ছে, এরপর দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হবে। হিলি স্থল বন্দর থেকে আমদানি রপ্তানি নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। ভারত থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছিলেন শফিক। কোরবানির ঈদ সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। হৃষ্টপুষ্ট করতে নিচ্ছেন বিশেষ যত্ন। গাইবান্ধায় কোরবানির হাটের জন্য প্রস্তুত হচ্ছে প্রায় 2 লাখ পশু। মহিষের চাহিদা পূরণে পরিচর্যায় ব্যস্ত দিনাজপুরের হাকিমপুরের খামারিরা। কোরবানির হাটের জন্য পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। খাওয়ানো হচ্ছে খড় ও ঘাসের সঙ্গে দানাদার বিভিন্ন খাবার। গাইবান্ধার খামারগুলোতে প্রস্তুত করা হচ্ছে মূলত ফ্রিজিয়ান, শাহিওয়াল ও দেশি ষাঁড়। জেলার প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে এবছর জেলায় কোরবানির হাটের জন্য প্রস্তুত করা হচ্ছে 1,35,381টি গরু এবং 81,980টি ছাগল। তবে এবার গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশুর ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। পাশাপাশি দেশের বাজারে ভারতীয় গরু প্রবেশ বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ভারতীয় গরু আসলে পরে সাধারণ কৃষকরা একটু লস করবে, তারা সেই সঙ্গে আমাদেরও লস হবে না যে তা না। তবে দেশি গরুর মানটা সবসময় একটু আলাদা থাকে, আমাদের চাহিদা থাকে। আমরা দেশি গরুই অবশ্য সব পালি এখানে। ক্ষুদ্র খামারি প্রান্তিক কৃষক যারা আছে তাদের গরু বিক্রির জন্য অবশ্যই ফেসবুকের মাধ্যমে আগাম তাদের তথ্য
তাদের গরুর ছবি, আনুমানিক ওজন, আনুমানিক মূল্য সহ তারা শেয়ার করবে। এদিকে পশুর হাটে মহিষের চাহিদা পূরণে পিছিয়ে নেই খামারিরা। দিনাজপুরের হাকিমপুরে প্রস্তুত করা হচ্ছে 138টি মহিষ। শামিমা শাম্মী, সময় সংবাদ। মাই জিপি অ্যাপ থেকে সহজে ও নির্বিঘ্নে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারছেন গ্রামীণফোনের গ্রাহকরা। এই লক্ষ্যে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে পার্টনারশিপ করেছে গ্রামীণফোন। মাই জিপি অ্যাপে বিকাশ অ্যাকাউন্ট খোলার মাধ্যমে নতুন গ্রাহকরা 125 টাকা পর্যন্ত বোনাস পাবেন, যা গ্রাহকদের বিকাশ প্ল্যাটফর্মে বিভিন্ন ফিচার ও সেবা ব্যবহারে আরও উৎসাহিত করবে বলে মনে করে প্রতিষ্ঠান দুটি। পাশাপাশি সহজেই অ্যাকাউন্ট খোলার এই সুবিধা থাকায় গ্রাহকরা নির্বিঘ্নে সেবা নিতে পারেন বলে জানানো হয়েছে। তবে প্রাথমিকভাবে এই সুবিধা উপভোগ করতে পারবেন কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। আয়ারল্যান্ডে দূতাবাস স্থাপন ভিসা জটিলতা ইস্যুতে দেশটির পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আগামী 1 বছরের মধ্যেই দূতাবাস স্থাপনের কাজ শুরু করতে চায় বলেও জানান তিনি। সৈয়দ জুয়েলের রিপোর্ট। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল সরকারি এক সফরে সোমবার আইরিশ পররাষ্ট্র বিষয়ক বিভাগে সচিব পর্যায়ে এক বৈঠকে যোগ দেন, যেখানে আয়ারল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক মহাসচিব জোসেফ হ্যাকেট নিজ দেশের নেতৃত্ব দেন। উভয় দেশ কূটনৈতিক পর্যায়ে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বিভিন্ন পদক্ষেপের আশ্বাস দেন। বৈঠকে জলবায়ু ও রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের যে কোনো ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বলে জানায় আইরিশ পররাষ্ট্র দপ্তর। প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের যে সমস্ত সমস্যাগুলো আমি ইতিমধ্যে কালকে জেনেছিলাম আপনাদের থেকে, সেগুলো আমি তুলে ধরেছি, আমাদের রাষ্ট্রদূত মহোদয় তুলে ধরেছে এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে ওনারা ব্যবস্থা নেবেন। আলোচনাতে রাজনৈতিক সম্পর্ক, উচ্চ পর্যায়ের ভিজিট, দুই দেশের মধ্যে আদান প্রদান, আমাদের বিজনেস ডেলিগেশনদের আদান প্রদান, চেম্বারদের সাথে চুক্তি, ট্রেড, ইনভেস্টমেন্ট, ক্লাইমেট, এগুলো সব আমরা তুলে ধরেছি আজকে এবং আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অন্যদিকে গেল রোববার ডাবলিনের ক্যাসল হোটেলে স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন প্রতিনিধি দলটি, যেখানে বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। আয়ারল্যান্ডে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ের এই প্রতিনিধি দলের সফরের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক হবে আরও মজবুত। পাশাপাশি এখানের বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের দ্রুত সমাধান হবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শিল্পাঞ্চল ছাড়া কোথাও শিল্প প্রতিষ্ঠান নির্মাণে গ্যাস বিদ্যুৎ সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত। ঋণ পেতে লাগবে সেবা সংস্থার ছাড়পত্র। বাধাগ্রস্ত হবে বিকাশ, বলছেন ব্যবসায়ীরা। 1 লাফে 7 টাকা বাড়ায় অস্থির ডলার মার্কেট। দেখা দিয়েছে সংকট। পণ্যের বাড়তি দরের চাপে চ্যাপ্টা হবে মানুষ। মজুদ প্রবণতা বাড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। এবং এনবিআরে ঘুষ ছাড়া হয় না কাজ, অভিযোগ বিজিএমই এর। সরকারের হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। পাশে থাকার আশ্বাস বস্ত্র ও পাট মন্ত্রীর। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ মাকসুম। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।